আমাদের টপিক টাইটেল কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটারের আমরা বেসিক দুইটা পার্টের কথা বলছিলাম, হার্ডওয়্যার পার্ট অ্যাজ ওয়েল এজ সফটওয়্যার পার্ট। হার্ডওয়্যার পার্ট অলরেডি আমরা কভার করেছি এর আগে। হার্ডওয়্যার পার্টে ছিল আসলে ফিজিক্যাল কম্পোনেন্ট গুলো, কম্পিউটার সিস্টেম ডিজাইন করতে যেই ফিজিক্যাল ডিভাইস গুলো লাগে এগুলোকে আমরা হার্ডওয়্যার বলি। এখানে আমরা অনেক ধরনের ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম, ইনপুট হার্ডওয়্যার, দেন হচ্ছে প্রসেসিং হার্ডওয়্যার, স্টোরেজ হার্ডওয়্যার, কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে এই যে হার্ডওয়্যার গুলো ছিল বা আউটপুট হার্ডওয়্যারের কথা বলছিলাম, তাহলে হার্ডওয়্যার গুলোর কাজ ছিল সিম্পলি কম্পিউটারটাকে বিল্ড করা। তাহলে একটা কম্পিউটার তৈরি করতে গেলে আমাদের লট অফ হার্ডওয়্যার লাগে, যেগুলো দিয়ে আমরা আসলে কম্পিউটারের ফিজিক্যাল স্ট্রাকচারটা তৈরি করি। এখন শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রাকচার থাকলেই তো আসলে কম্পিউটার রান করবে না, কারণ আমরা জানি যে কম্পিউটার রান করতে গেলে তার সফটওয়্যার বা ইনস্ট্রাকশন দিতে হয় কম্পিউটারকে। এখন এই সফটওয়্যারটাও কম্পিউটারের একটা ইম্পর্টেন্ট পার্ট, যার কাজ হচ্ছে হার্ডওয়্যার সিস্টেমটাকে রান করা বা অ্যাক্টিভ করা। হার্ডওয়্যারকে আমরা বলি ফিজিক্যাল কম্পোনেন্ট, আর সফটওয়্যারকে আমরা বলি সিম্পলি যে ইনস্ট্রাকশন যেটা হার্ডওয়্যারকে রান করতে হেল্প করে। সফটওয়্যারের ক্ষেত্রে সিম্পলি দেখেন এখানে বলা আছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দ্যাট টেলস দ্য হার্ডওয়্যার হাউ টু পারফর্ম এ টাস্ক। তাহলে সফটওয়্যারের বেসিক কাজ হচ্ছে হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেওয়া, হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেওয়া যে কিভাবে আসলে একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম হবে। ধরেন আমরা কম্পিউটার ইউজ করে অনেক ধরনের কাজ করি, যেমন কম্পিউটার দিয়ে কি করি আমরা হয়তো, আমরা সবাই প্রিন্টার ইউজ করছি, অনেক সময় প্রিন্টার দিয়ে আসলে কোনো একটা পার্টিকুলার লেখাকে বা টেক্সটকে আমরা প্রিন্ট করতে পারি। এখন প্রিন্টার একটা হার্ডওয়্যার ডিভাইস। তাহলে প্রিন্টার যেহেতু একটা হার্ডওয়্যার ডিভাইস, এই প্রিন্টারকে যখন আমরা কোনো একটা কমান্ড দেই যে তুমি একটা প্রিন্ট করে দাও, তাহলে এই যে কমান্ডটাই আসলে সফটওয়্যার। তাহলে প্রিন্টার যখন আমরা কম্পিউটার সাথে ইনস্টল করি, তখন একটা ড্রাইভার সফটওয়্যার লাগে, প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যার। ওই সফটওয়্যারের কাজ হচ্ছে প্রিন্টারটাকে আমাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে দেওয়া। ফলে যখন আমি প্রিন্ট কমান্ড দিচ্ছি তখন আসলে কি হচ্ছে, ওই প্রিন্টারকে সে আসলে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তাকে কি করতে হবে। তাহলে সিম্পলি সফটওয়্যারের কাজ হচ্ছে হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেওয়া বা হার্ডওয়্যারকে বলে দেওয়া যে তাকে কিভাবে করতে হবে একটা কাজ। তাহলে কাজ করবে আসলে হার্ডওয়্যার, বাট ইনস্ট্রাকশনটা দিবে সফটওয়্যার। তাহলে সফটওয়্যার যেভাবে বলবে, যেভাবে সফটওয়্যার ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, হার্ডওয়্যার ঠিক সেইভাবেই আসলে কাজটা করে দেবে। সিম্পলি আরেকটা ডেফিনেশন যদি দেখেন, সফটওয়্যার টেলস দ্য কম্পিউটার হোয়াট টু ডু। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট একটা লাইন চিন্তা করতে পারি, যে সফটওয়্যার কি করে কম্পিউটারকে বলে। দেখেন কম্পিউটার বলতে আমরা এখানে আসলে হার্ডওয়্যারকে বোঝাচ্ছি, কারণ ফিজিক্যালি কম্পিউটার বলতে যা দেখি আমরা ওটা হার্ডওয়্যারই দেখি আসলে। মনিটর, কিবোর্ড, মাউস, প্রসেসর সবই হার্ডওয়্যার দেখি, বাট ইন্টারনালি যেটা দেখি না ওটাই সফটওয়্যার। তার মানে সফটওয়্যার কি করতেছে, আমাদের কম্পিউটার বা হার্ডওয়্যারকে বলে দিচ্ছে যে তাকে কি করতে হবে। একইভাবে তাকে কিভাবে করতে হবে এটাও বলে দেয়, কি করতে হবে অ্যাজ ওয়েল এজ কিভাবে করতে হবে। এখন দেখেন আমরা এখানে বলা আছে অলসো কল্ড এ প্রোগ্রাম, তাহলে সফটওয়্যারকে আমরা প্রোগ্রামও বলতে পারি। তাহলে সফটওয়্যার, প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন বা ইলেকট্রনিক ইনস্ট্রাকশন সবগুলোই আসলে সিমিলার টার্ম। তাহলে সফটওয়্যার মানেই হচ্ছে যেটা হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেয় যে কিভাবে হার্ডওয়্যারটা পারফর্ম করবে। এখন সফটওয়্যারকে আমরা আবার কিছু ক্লাসিফিকেশনে ডিভাইড করতে পারি, ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার। সফটওয়্যারে বেসিক্যালি দুইটা মানে ক্যাটাগরি হতে পারে, একটাকে আমরা বলি সিস্টেম সফটওয়্যার, আর এক টাইপের ক্যাটাগরিকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে কম্পিউটারের রেসপেক্টে আমরা ব্রডলি সফটওয়্যার গুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশন। এখন এই দুই সফটওয়্যারের আসলে পারপাসটা কি, আসলে কোথায় কোনটা ইউজ করি বা কেন ইউজ করি। এখন একটা ডিভাইসকে যখন আমরা রান করতে চাই, সেটা কম্পিউটার হোক বা মোবাইল হোক, ওইটার জন্য একটা বেস বা মাদার সফটওয়্যার লাগে, যার কাজ হচ্ছে ওই ডিভাইসটাকে সে কি করে, রান করতে হেল্প করে। আমরা আমাদের কম্পিউটার যখন ইউজ করি তখন দেখেন আমরা একটা সফটওয়্যার ইউজ করি যেটাকে আমরা হয়তো বলি উইন্ডোজ, অথবা আমরা অনেকে লিনাক্স এর নাম শুনছি, অথবা আমরা অনেকে ম্যাক ওএস এর নাম শুনছি। মোবাইলের ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড এর নাম শুনছি। তাহলে এই যে সফটওয়্যার গুলো, এগুলো কিন্তু আসলে আমাদের বেস সফটওয়্যার, যে এই সফটওয়্যার গুলোর কাজ হচ্ছে আমাদের ডিভাইসটাকে জাস্ট রান করে দেওয়া। তাহলে আমার ডিভাইস যখন রান থাকবে তখন আমি চাইলে এই ডিভাইসের উপরে অন্য কাজগুলো করতে পারবো। তাহলে আমরা যদি চিন্তা করি এরকম যে একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনাকে কি করতে হয়, ফাউন্ডেশন তৈরি করতে হয়। ফাউন্ডেশন যখন তৈরি হয়ে যায় তখন আপনি ফাউন্ডেশনের উপরে বেস করে উপরের যেই বাকি কাজগুলো আছে বা বাকি যে ডিজাইনগুলো আছে এগুলো করতে পারেন। তাহলে আগে ফাউন্ডেশন রেডি করতে হবে, দেন ওটির উপরে আপনি বাকি স্ট্রাকচার তৈরি করতে পারেন। তাহলে একইভাবে কম্পিউটারের ক্ষেত্রেও প্রথমে একটা ফাউন্ডেশন সফটওয়্যার লাগবে, যার কাজ হচ্ছে কম্পিউটারটাকে রেডি করে দেওয়া যাতে অন্য সফটওয়্যারগুলো সেখানে কাজ করতে পারে। তাহলে আমাকে প্রথমেই একটা সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে,
এবং যার উপরে বেস করে বাকি সফটওয়্যারগুলো কাজ করবে। তাহলে এখানে দেখেন ডেফিনেশন বলা আছে যে সিস্টেম সফটওয়্যার বলতে আমরা আসলে কি বুঝি তাহলে। সফটওয়্যার ডিজাইন টু অ্যালাউ দ্য কম্পিউটার টু ম্যানেজ ইটস ওন রিসোর্সেস। তাহলে এমন একটা সফটওয়্যার যেটা তৈরি করা হয়েছে কি জন্য? নিজস্ব রিসোর্স গুলোকে ম্যানেজ করার জন্য। তাহলে একটা কম্পিউটারের রিসোর্স বলতে কি বোঝাই আমরা? তাহলে একটা কম্পিউটারের যে হার্ডওয়্যার গুলো থাকে এগুলোকে আমরা রিসোর্স বলতে পারি। একটা কম্পিউটারের ক্ষেত্রে কিবোর্ড থাকে, মাউস থাকে, মনিটর থাকে, তার প্রসেসর থাকে। এই প্রত্যেকটা রিসোর্সকে কি করতে হয়? তাকে ম্যানেজ করতে হয় যে কোন রিসোর্সের কাজ কি, কিভাবে কাজ করবে, কোথা থেকে ডেটা কালেক্ট করব, কোথায় ডেটা স্টোর করব। তাহলে এই জিনিসগুলো তো ম্যানেজমেন্টের বা এগুলোকে অর্গানাইজ করার জন্য কিছু ইনস্ট্রাকশন লাগবে। তাহলে যেই সফটওয়্যারের কাজ হচ্ছে এই হার্ডওয়্যার রিসোর্স গুলোকে ম্যানেজ করা এবং বেসিক অপারেশন গুলোকে পারফর্ম করা, ওই সফটওয়্যারকে আমরা বলি সিস্টেম সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যারের কাজই হচ্ছে কম্পিউটারটাকে জাস্ট অর্গানাইজ ওয়েতে রান রাখা, তার নিজস্ব রিসোর্স গুলোকে ম্যানেজ করা, বেসিক অপারেশন গুলোকে পারফর্ম করা। এখন এটা যদি আমরা আরো সিম্পলি বলতে চাই, বলা হয় দেখেন সিস্টেম সফটওয়্যার টেলস দ্য হার্ডওয়্যার হোয়াট টু ডু অ্যান্ড হাউ অ্যান্ড হোয়েন টু ডু ইট। তাহলে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারকে কি বলবে বা হার্ডওয়্যারকে কি বলবে যে তাকে কি করতে হবে, কখন করতে হবে এবং কিভাবে করতে হবে। তাহলে কি করবে, কখন করবে, কিভাবে করবে, এই সবগুলোই আসলে সিস্টেম সফটওয়্যার বলে দিবে। তাহলে সিস্টেম সফটওয়্যারটা আমাকে কি করতে হবে? প্রথমেই আমার কম্পিউটারে বা আমার ডিভাইস ইনস্টল করতে হবে যাতে আমার সিস্টেমটা কাজ করার জন্য রেডি থাকে। এরপরে আমরা কি করব? এই সফটওয়্যারের উপরে আমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করি। যেমন আমরা হয়তো কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করি। মোবাইলের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার মনে হবে। আমরা যখন একটা মোবাইল কিনে নিয়ে আসি দোকান থেকে, তখন কিন্তু মোবাইলটা অলরেডি কি থাকে? রানিং থাকে, তাই না? আমি জাস্ট পাওয়ার বাটনে প্রেস করলে দেখবো যে মোবাইলটা রান থাকে। তার মানে হচ্ছে এটার ভিতরে এই সিস্টেম সফটওয়্যারটা অলরেডি তারা ইনস্টল করে দিয়ে দিছে। বেসিক যেই কাজগুলো সেগুলো কিন্তু মোবাইল দিয়ে করা যাচ্ছে। ফোন করা যাচ্ছে, মেসেজ পাঠানো যাচ্ছে, হয়তো ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে, কিছু সফটওয়্যার তারা অলরেডি দিয়ে দিছে। তাহলে এই যে কিছু সফটওয়্যার বা বেসিক জিনিসগুলো দিয়ে দিচ্ছে, এটাকে আমরা চিন্তা করতে পারি যে সিস্টেম সফটওয়্যারের একটা পার্ট বা সিস্টেম সফটওয়্যারটা তারা দিয়ে দিচ্ছে। সাথে সাথে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তারা দিয়ে দেয়। যেমন এই যে কল করা, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ। বাট ধরেন মেইন কথা হচ্ছে আমি যখন মোবাইলটা পারচেস করে নিয়ে আসতেছি দোকান থেকে, মোবাইলটা রান করতেছে, তার মানে এটার ভিতরে সিস্টেম সফটওয়্যারটা অলরেডি আছে। এখন অ্যাজ এ ইউজার আমি হয়তো ভিডিও দেখতে পছন্দ করি, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? একটা ভিডিও প্লেয়ার ইনস্টল করে নিতে হবে আমার নিজস্ব প্রয়োজনে। আমি হয়তো গেমস খেলতে পছন্দ করি, তাহলে ওই গেমস গুলোকে আমাকে আলাদাভাবে কি প্লে স্টোর থেকে বা ডিফারেন্ট অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে হবে। তাহলে এগুলো আমার নিজস্ব ব্যাপার যে আমি কি কি ইনস্টল করবো বা না করবো সেটা আমার উপর ডিপেন্ড করবে। বাট আগে আমার ডিভাইসটা তো চলতে হবে, তাহলে ওই চলার জন্য যেই সফটওয়্যারটা দেওয়া আছে ওটাই সিস্টেম সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে ডিভাইসটাকে জাস্ট রান করতে হেল্প করা। তাহলে আমরা কিছু একটা মানে জাস্ট ইমেজ দেখতে পাচ্ছি এখানে। এখানে অপারেটিং সিস্টেম নামে একটা কথা বলা আছে। তাহলে সিস্টেম সফটওয়্যারকে আমরা অপারেটিং সিস্টেম বা ওএসও বলে থাকি, যেহেতু এটা অপারেট করতে সাহায্য করে আমার ডিভাইসটাকে। এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। কারণ অপারেটিং সিস্টেমের বেসিক কাজ কি যদি একটু দেখেন, এখানে জাস্ট একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, খুব সিম্পল। এইখানে একদম ইনার পার্টে হার্ডওয়্যার নামে একটা কথা দেখতে পাচ্ছি, হার্ডওয়্যার। তাহলে আমরা কম্পিউটারের যেই ফিজিক্যাল পার্টগুলো এগুলো ছিল হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার গুলো আমাদের একদম ইন্টারনালে বলা আছে। এখন হার্ডওয়্যার গুলো তো আসলে মেশিন, তাই না? হার্ডওয়্যার গুলো মেশিন, এটার কাজ হচ্ছে আসলে প্লাস্টিক দিয়ে তৈরি অথবা মেটাল দিয়ে তৈরি। তাহলে এই হার্ডওয়্যারের সাথে কি করতে হবে? আমাকে ইউজারের সাথে কমিউনিকেশন করতে হবে। তাহলে আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন আসলে বেসিক্যালি আমরা কি করি? ওই হার্ডওয়্যার গুলো নিয়েই তো কাজ করি, কিবোর্ড, মাউস, মনিটর এগুলো নিয়েই তো কাজ করি। তাহলে হার্ডওয়্যারটা হচ্ছে এখানে বলা আছে ইন্টারনাল, আর ইউজার বলা আছে বাইরে, আউটসাইডে। তাহলে আমাকে কি করতে হবে? এই হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে হবে। এখন কমিউনিকেশন করবো কি হবে? আমার যে ভাষা বা আমার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ এবং হার্ডওয়্যারের যে ল্যাঙ্গুয়েজ, দুইটা তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আমি হয়তো বাংলা বা ইংলিশে কথা বলতে পারি, বাট হার্ডওয়্যার তো আসলে বাংলা বা ইংলিশ এই ধরনের ল্যাঙ্গুয়েজের সাথে সে অভ্যস্ত না। তার ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, সে আমার কথা বুঝবে না। আমি যখন কমান্ড দিব তাকে, সে তো আসলে কাজ করতে পারবে না। তাহলে এই কারণে কি হচ্ছে, হার্ডওয়্যার এবং ইউজারের মাঝখানে আমরা একটা এক্সট্রা জিনিস ইউজ করছি, যেটাকে বলছে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার। তাহলে এই সিস্টেম সফটওয়্যারটার কাজ কি হচ্ছে তাহলে? যেটা আমরা একটু জাস্ট এই লাইনটা পড়ি, ইন্টারফেসিং বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড ইউজার। তাহলে হার্ডওয়্যার এবং ইউজারের মাঝখানে সে কমিউনিকেশন করতে হেল্প করে। তাহলে হার্ডওয়্যার যখন আমরা ইউজ করতে চাই, তখন আমি এখান থেকে যে কমান্ডটা দিচ্ছি সেই কমান্ডটা কি হচ্ছে, সে হার্ডওয়্যারকে বোঝাচ্ছে যে কি বলতেছি। তাহলে আমি একটা প্রিন্ট কমান্ড দিচ্ছি, ধরেন আমি একটা প্রিন্ট কমান্ড দিচ্ছি,
এখন এই সেই কমান্ডটাকে সে ট্রান্সলেট করে হার্ডওয়্যারকে বোঝাচ্ছে যে তোমাকে এটা প্রিন্ট করতে হবে। তাহলে ইউজারের সাথে হার্ডওয়্যারের সাথে যে কমিউনিকেশন হচ্ছে, এটা কার মাধ্যমে হচ্ছে? অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার মাধ্যমে হচ্ছে। এই জন্য আমরা বলতেছি ইন্টারফেসিং বিটুইন হার্ডওয়্যার এন্ড ইউজার। তাহলে ইউজার এবং হার্ডওয়্যারের ভিতরে একটা কমিউনিকেশন স্টাবলিশ হচ্ছে এই সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে। এখন অপারেটিং সিস্টেমের কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি যে কি কি হতে পারে অপারেটিং সিস্টেম। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে আমরা বেশ কিছু মানে নাম দেওয়া আছে এখানে। প্রথমেই বলা আছে ডস। তাহলে ডস একটা অপারেটিং সিস্টেম যার ফুল ফর্ম হচ্ছে ডিক্স অপারেটিং সিস্টেম। যদিও এটা অনেকেই হয়তো আমরা এখন যারা কম্পিউটার ইউজ করি তারা এটার সাথে পরিচিত না। এটা একটা আর্লিয়ার ভার্সন অফ অপারেটিং সিস্টেম ছিল, যেটাকে আমরা আসলে কমান্ড মুড বলতাম। কমান্ড মুড, যে কম্পিউটারকে কমান্ড দিতে দেওয়ার জন্য আমরা আসলে তখন কি করতাম? ডিফারেন্ট টাইপ অফ কমান্ড লিখে লিখে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতাম। তাহলে এটা একটা কমান্ড মুড, যেখানে আমরা কমান্ড লিখে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারি, যেটা ছিল ডস অপারেটিং সিস্টেম। এই ডস এর ঠিক ইমিডিয়েট পরেই আসলো উইন্ডোজ। তাহলে উইন্ডোজটা আমাদের সবার ক্ষেত্রেই পরিচিত। উইন্ডোজ হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার সিস্টেম, যেখানে আমরা আসলে কি করতেছি সবকিছু কিন্তু আমরা দেখতে পাই, তাই না? স্ক্রিন যখন আমরা ওপেন হয়, কম্পিউটার যখন ওপেন হয়, তখন একটা ডেস্কটপ দেখতে পাই। ওইখানে অনেকগুলো আইকন থাকে, একটা মাউস থাকে আমার কাছে, আমি ক্লিক করে 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 অনেক কাজ করতে পারি। বাট ডসের ক্ষেত্রে এই ধরনের ফ্যাসিলিটি ছিল না। ডসের ক্ষেত্রে আমাকে কি করতে হতো? শুধু কমান্ড লিখতে হতো, এবং কমান্ডের মাধ্যমে কম্পিউটারকে কমিউনিকেশন করা লাগতো বা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া লাগতো। বাট উইন্ডোজে সেরকম লাগে না। উইন্ডোজে আমরা ম্যাক্সিমাম কাজই আসলে মাউস দিয়েই করে ফেলতে পারি। এখন উইন্ডোজের কিছু ভার্সন বলা আছে এখানে, দেখেন 3.1, 3.11, 95, 98, 2000, NT, মিলেনিয়াম, এক্সপি, ভিস্তা, 7, 10, 11, 13, অনেকগুলো ভার্সন আছে উইন্ডোজের। এগুলো হচ্ছে আসলে আপডেট। তাহলে আমরা জানি যে কিছুদিন পর পরে সফটওয়্যারের আপডেট ভার্সন বের হয়। তাহলে এই যে দিন যাচ্ছে যত, নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে এবং নতুন নতুন আপডেট গুলো আসতেছে। তাহলে এইগুলোই হচ্ছে আসলে উইন্ডোজের ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন। এরপরে ইউনিক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে আমাদের। ইউনিক্স এটাও ডস এর মতোই, এটাও কমান্ড মুড অপারেটিং সিস্টেম। লিনাক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে, এটা উইন্ডোজের মতো, দ্যাট ইজ গ্রাফিক্যাল মুড। একইভাবে ম্যাকিনটস ওএস, যেটা আমরা আসলে অ্যাপেল কম্পিউটারের জন্য ইউজ করি, এটা ডিফারেন্ট টাইপ অফ একটা অপারেটিং সিস্টেম। যেমন আমাদের উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এরকম ম্যাক ওএস এটা আর একটা অপারেটিং সিস্টেম। একইভাবে OS/2, এগুলো সবই আসলে কম্পিউটারের রেসপেক্টে অপারেটিং সিস্টেম। এর যে কোনো একটা আমাকে কি করতে হয়? কম্পিউটার ইনস্টল করে দেন কম্পিউটারের সাথে আগে কমিউনিকেশন করতে হয়। তাহলে আমরা কতটুকু দেখলাম যে সফটওয়্যার নিয়ে কথা বললাম, যে সফটওয়্যার ছিল কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা মাধ্যম, যার মাধ্যমে আমি কম্পিউটারকে বলবো যে তাকে কি করতে হবে। এখন সফটওয়্যার দুই রকম বলছিলাম, একটা ছিল আমাদের সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কোনটা ছিল? যেই সফটওয়্যার কম্পিউটারকে আসলে বলবে যে তাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। তার মানে কম্পিউটারটাকে অপারেট করার জন্য বেসিক যে ইনস্ট্রাকশন গুলো বা বেসিক যে কাজগুলো লাগে, সেগুলো আসলে সিস্টেম সফটওয়্যারের কাজ। দেন আমরা সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের কিছু এক্সাম্পল দেখলাম, যে এইগুলো আসলে সিস্টেম সফটওয়্যারের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি বা ডিফারেন্ট ডিফারেন্ট নাম। আর আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা এই ধরনের অপারেটিং সিস্টেম অবশ্যই ইউজ করি প্রত্যেকেই। আপনাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেম ইউজ করেন সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। হয়তো উইন্ডোজের 11 ভার্সন ইউজ করে কেউ কেউ, অথবা উইন্ডোজের 10 ভার্সন ইউজ করতে পারেন। বাট ম্যাক্সিমামে আমরা যারা বাংলাদেশে কম্পিউটার ইউজ করি, ম্যাক্সিমাম ইউজার হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইউজার। কেউ কেউ হয়তো লিনাক্স ইউজ করতে পারে, এটা খুবই রেয়ার পার্সেন্টেজ ইউজার লিনাক্স ইউজ করা অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স। অনেকে আবার আরো কম পার্সেন্ট, 1-2% হয়তো আমাদের ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে। বাট ম্যাক্সিমামে আমাদের 90 to 95% ইউজারই কি আসলে উইন্ডোজের অপারেটিং সিস্টেম ইউজ করি আমরা। তাহলে আমি যেটা ইউজ করছি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ম্যাক্সিমামই আমরা এটা ইউজ করি কম্পিউটারের ক্ষেত্রে, উইন্ডোজ। তাহলে উইন্ডোজ ব্যাপারটা ছিল কিরকম, যে আমরা আসলে আহ, আমি যদি শেয়ারিংটা চেঞ্জ করি, তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল আমাদের এই যে কি হচ্ছে, আমার ডেস্কটপ দেখতে পাচ্ছেন মেবি এখন আপনারা, যেটা একটা ডেস্কটপ, যে যখন আমি কম্পিউটার ওপেন করতেছি এরকম একটা ডেস্কটপ আমরা দেখতে পাই স্ক্রিন, যেটাকে ডেস্কটপ বলতেছি। এবং ডেস্কটপে অনেকগুলো আমরা আইকন দেখতে পাচ্ছি এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট আইকন, এবং একটা মাউস পয়েন্টার আছে আমার, যে মাউস পয়েন্টার দিয়ে আমি কি করতে পারি? কোন একটা আইকনের উপর যদি ডাবল ক্লিক করি, তাহলে এটার ভিতরে কি আছে সেটা আমরা দেখতে পাই। তাহলে এখানে অনেক ধরনের ফাইল থাকতে পারে, অনেক ধরনের ফোল্ডার থাকতে পারে, অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে। জাস্ট আমরা ক্লিক করে করে ওই ফাইল বা ফোল্ডার বা অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাক্সেস করতে পারি। তার মানে ব্যাপারটা ইজি, যে অ্যাজ এ ইউজার আমার কিন্তু কোনো কমান্ড মুখস্থ করা লাগতেছে না, আমাকে কোনো কিছু মুখস্থ করা লাগবে না।
আমাকে জাস্ট কি হবে, আমি জাস্ট যদি মাউসটা ইউজ করতে পারি, মাউস ইউজ করা খুব সিম্পল। আমরা একটা ফ্ল্যাট সারফেস যদি মাউসটাকে মুভ করি হাত দিয়ে ধরে, তাহলে দেখবো মাউসটা আসলে স্ক্রিনের ভিতরে মুভ হয়। এবং যে কোনো একটা পজিশনে মাউসটাকে আমরা পয়েন্ট করে নিতে পারি এবং পয়েন্ট করে এখানে ক্লিক করে এটাকে ইউজ করতে পারি। জাস্ট এতটুকুই সিম্পল। খুব বেশি মানে আমাকে এক্সপার্ট হওয়া লাগবে না কম্পিউটার ইউজ করতে গেলে, অপারেটিং সিস্টেম যদি আমরা উইন্ডোজ ইউজ করি। বাট আমি যদি উইন্ডোজ ইউজ না করে ডস ইউজ করতাম, তাহলে ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ছিল। তাহলে আমি যদি একটু ডস মোডটা দেখাই যে ডস মোড দেখতে কিরকম, তাহলে আমি যদি এখানে লিখি আমার যে কমান্ড প্রম্পট, এটা কেউ কেউ দেখছেন হয়তো বা নাও দেখলে দেখে ফেলেন। এরকম একটা মুড দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিরকম বলেন তো আমাকে। স্যার ব্ল্যাক। একটা ব্ল্যাক ভালো স্ক্রিন, স্যার ভালো। একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওকে। তাহলে এই যে ব্ল্যাক স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটু ফন্ট সাইজটা বড় করি যাতে আপনারা দেখতে সুবিধা হয়। ওকে, একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই আসলে ডস মুড, এটাকে আমরা ডস বলি। তাহলে একটা সময় কম্পিউটার যখন আমরা ইউজ করতাম উইন্ডোজ আসার আগে, উইন্ডোজ 95 এর যে ভার্সন ছিল আমাদের, ধরেন 1990 এর দিকে বা 1990 92 এর দিকে যখন কম্পিউটার ইউজ করতাম আমরা, তখন আমাদের কি ছিল, এরকম একটা ব্ল্যাক স্ক্রিন ছিল। যে আমাদের কম্পিউটার ওপেন করলে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন পাওয়া যেত তখন। এখন যেমন আপনাদের একটা কম্পিউটারে ডেস্কটপ আসে, অনেকগুলো আইকন দেখা যায়, একটা মাউস আছে, বাট তখন কিন্তু ওই ধরনের সুবিধা ফ্যাসিলিটি ছিল না। জাস্ট কম্পিউটার ওপেন করলে এরকম একটা ব্ল্যাক মুড পাইতেন আপনি। তার মানে এখন কি হচ্ছে, আমাকে এইখানে যা কিছুই করতে হবে সব কিছুর জন্য আমাকে কমান্ড লিখতে হবে, মানে আমাকে লিখতে হবে, লিখে লিখে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে হবে। তার মানে কি লিখবো সেটা তো আমাকে জানতে হবে, যে আমি কি লিখলে কি হবে। তার মানে কিছু কমান্ড ছিল বা সেট আপ কমান্ড ছিল, যে কমান্ড গুলো দিয়ে দিয়ে আমরা কম্পিউটারের সাথে কাজ করতে পারতাম। তার মানে এখানে আমরা গান শুনতে চাইলে গান শোনার কোনো অপশন নাই, এখানে আমাকে ভিডিও দেখার কোনো অপশন নাই, গেমস খেলার কোনো অপশন নাই, ইন্টারনেট ব্রাউজ করার কোনো অপশন নাই। জাস্ট আমরা কিছু বেসিক কাজ করতে পারতাম এখানে জাস্ট কমান্ড লিখে লিখে। তাহলে এটাই ছিল আসলে ডস মুড, যেটা আসলে লিমিটেড মানে ফ্যাসিলিটি ইউজ করা যেত। তার মানে আমাদের এখনকার জেনারেল ইউজাররা যে কাজ করি ম্যাক্সিমামই আসলে আমরা দেখতাম যে আমাদের এই কাজগুলো আসলে এখানে ওইভাবে করা যায় না। তাহলে এখানে কি করতে হবে দেখেন, আমি যদি একটু বোঝার চেষ্টা করি। এখানে এই যে একটা পয়েন্টার দেখতে পাচ্ছি মেবি, তাই না? আমার এখানে লেখা আছে সি ক্লোন স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইউজার, দেন এখানে একটা পয়েন্টার দেখতে পাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে আপনাদের? জি স্যার। তাহলে এটা হচ্ছে, এটাকে বলি আমরা কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট মানে এইখানে আমাকে কমান্ডটা লিখতে হবে, যে আমি কি করতে চাই এখানে তার কমান্ড দিতে হবে। তাহলে এখানে কমান্ড লিখে আমাকে কি করতে হবে, কম্পিউটারকে বলতে হবে যে আমি এটা করতে চাই। তাহলে এখানে দেখেন, আমি যদি জাস্ট একটা কমান্ড লিখি ডিআইআর, এই ডিআইআর মানে হচ্ছে জাস্ট আমরা কি করি, আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা আমরা ডিফারেন্ট ফোল্ডার বা ফোল্ডারের নাম শুনছি না সবাই, ফোল্ডার, কম্পিউটার যারা ইউজ করেন ফোল্ডার নাম শুনছেন কিনা? জি। তাহলে আমরা কি করি নর্মালি, যদি ফোল্ডারের ভিতরে কি আছে দেখতে চাই, তাহলে আমাদের মেইন কাজ কি, যে আমাদের ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলেই ফোল্ডারের ভিতরে কি আছে দেখা যায় না? একটা ফোল্ডারের ভিতরে কি আছে দেখতে চাইলে আপনারা কি করেন, ফোল্ডারের নামের উপরে যে ডাবল ক্লিক করেন, তাই তো? তাহলে ফোল্ডারের ভিতরে ঢুকে যাই এবং দেখতে পাই যে ওই ফোল্ডারের ভিতরে কি কি আছে, এরকম কিনা উইন্ডোজ সিস্টেমে। যে আপনার একটা ফোল্ডারে কি আছে দেখার জন্য আপনি কি করেন, ওই ফোল্ডারের উপরে যে ডাবল ক্লিক করেন, দুইটা ক্লিক করেন, অথবা রাইট বাটন ক্লিক করে বলে দেন ওপেন করেন, তাই না? বাট জি স্যার। এইখানে যেহেতু আমরা কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না, কোনো স্ক্রিনে কিছুই নাই, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমি লিখলাম ডিআইআর। ডিআইআর লিখে যদি এন্টার দিই কিবোর্ড থেকে, তাহলে দেখেন আমার কিছু লেখা চলে আসে, দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। ডিআইআর লিখে যখন এন্টার দিলাম তখন কিছু লেখা চলে আসে, তার মানে কি আমার যেইখানে যেই লোকেশনে আমি ছিলাম ওই লোকেশনে এই এই জিনিসগুলো আছে। কি আছে, 0টা ফাইল আছে, 19টা ডিরেক্টরি। ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার। তার মানে আমার যেই লোকেশনে ছিলাম, কোন লোকেশনে ছিলাম, এই যে সি ড্রাইভের, সি ক্লোন মানে ড্রাইভের নাম্বার সি। তাহলে আমাদের জানি যে অনেকগুলো কম্পিউটারে ড্রাইভ থাকে, হার্ড ডিস্কে অনেকগুলো পার্টিশন থাকে, একটা নাম সি ড্রাইভ, একটা ডি ড্রাইভ, একটা ই ড্রাইভ, এরকম অনেকগুলো পার্টিশন থাকতে পারে আপনার কম্পিউটারে। তাহলে আমি আমার সি ড্রাইভের ইউজার্স নামে একটা ফোল্ডার আছে, ওইটার ভিতরে ইউজার নামে আরেকটা ফোল্ডার আছে, ওইটার ভিতরে আসি এখন আমি। এবং ওই অবস্থায় আমার ওই ফোল্ডারের ভিতরে কি কি আছে তার একটা লিস্ট দেখা যাচ্ছে। যে কি কি আছে, তোমার এখানে 19টা ডিরেক্টরি আছে, তার মানে ওই ফোল্ডারে তোমার 19টা ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার আছে। এখন ওই ফোল্ডার গুলো কোনটা কবে বানাইছিলাম, এই যে এখানে ডেট আছে, কোন তারিখে ওই ফোল্ডারটা তৈরি করা হয়েছিল, কোন টাইমে তৈরি করা হয়েছিল। ওই যে ডিআইআর মানে হচ্ছে এটা একটা ফোল্ডার, আর যদি ফাইল থাকতো সেক্ষেত্রে বলা থাকতো ফাইল। তাহলে এটা যেহেতু ফোল্ডার, যেটা ডিআইআর মানে ডিরেক্টরি। এরপরে কোন ফোল্ডারে কি নাম সেগুলো এখানে দেওয়া আছে।
তাহলে ব্যাপারটা কি বোঝা গেছে? এবং এতগুলা ফোল্ডার মিলে আসলে আমার কতটুকু মেমোরি খরচ হয়েছে, কতটুকু মেমোরি খরচ হয়েছে আমার কম্পিউটারে, সেই মেমোরির সাইজটাও বলা আছে, কত বাইট, কত বাইট ফ্রি আছে আমাদের, এটা বলতেছে। তার মানে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ওভারভিউ দেখতে পেলাম যে আমাদের এইখানে এই ফাইলগুলো আছে। তার মানে এটা দেখলাম কিভাবে, জাস্ট যে কোনো লোকেশনে যদি আমরা জাস্ট ডিআইআর লিখি, তার মানে ওইটার ডিরেক্টরি মুড বা ওইটার ডিটেলস মুডটা আমরা দেখতে পাই। এখন আমি যদি এখান থেকে অন্য কোথাও যেতে চাই, দেখেন আমার আবার বলতেছে কোথায় আছি, আমি এখন ওই একই জায়গায় আছি, সি ক্লোন স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইউজার। তাহলে আমি যদি এখান থেকে অন্য জায়গায় যেতে চাই, তাহলে আমরা কি করবো, ধরেন আমার ডি ড্রাইভে যাবো, আমার কম্পিউটার অনেকগুলো ড্রাইভ আছে, সি এর পরে ডি আছে, ই আছে, তাহলে আমি যদি ডি তে যেতে চাই, তাহলে আমি এখানে লিখে দিই যে ডি দেন ক্লোন, ডি এর পর একটা ক্লোন সাইন দিলাম। ক্লোন দিলে বোঝাবে কি যে আমি ডি ড্রাইভে যেতে চাই। ডি ক্লোন দেওয়ার পর এন্টার দিলে দেখেন আমাকে কিন্তু এখন ডি ড্রাইভে নিয়ে আসছে, এই যে ডি ক্লোন স্ল্যাশ। তাহলে এখন আমি যদি এখানে আবার ডিআইআর কমান্ড লিখি, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার ডি ড্রাইভে আসলে কি আছে। দেখেন ডি ড্রাইভে কি আছে, এগুলো আছে। ডি ড্রাইভে আমাদের এখানে বলা আছে 10টা ফাইল আছে, একটা ডিরেক্টরি আছে, এবং কোথায় কি আছে, কবে তৈরি করছিলাম, কি নামে আছে, সব এখানে বলা আছে। এই যে। তার মানে এখানে দেখেন সবকিছু দেখার নিয়ম হচ্ছে এইভাবে দেখতে হবে আমাকে কি কি আছে। বাট এখনকার সিস্টেমে কি হচ্ছে, আমরা কি এত কষ্ট করে দেখি? আমরা জাস্ট এমনি ঢুকলেই দেখতে পাই, তাই না? ডাবল ক্লিক করলেই দেখতে পাই যে ভিতরে কি আছে। তাহলে দেখেন এখানে যদি আমরা চাই, আমার তো অনেকগুলো ফাইল আছে বা ফোল্ডার আছে, আমি যদি একটা নতুন ফোল্ডার তৈরি করতে চাই এখানে, তাহলে নতুন ফোল্ডার নর্মালি উইন্ডোজে আমরা কিভাবে তৈরি করি, কেউ বলতে পারেন? তাহলে নতুন ফোল্ডার বানানোর জন্য আমরা নর্মালি ডেস্কটপে কি করি, রাইট বাটন ক্লিক করি, দেন নিউ, নিউ থেকে ফোল্ডারে যাই। তাহলে ডেস্কটপে কেন, যে কোনো লোকেশনে আমরা একইভাবে করি। আমি যদি জাস্ট দেখি, তাহলে এখানে একটা ফোল্ডার আমি তৈরি করতে চাই আমার ডেস্কটপে, তাহলে আমার রাইট বাটন ক্লিক করতে হবে, নিউ অপশনকে পয়েন্ট করতে হবে, নিউ এর সামনে দেখতে পাচ্ছি ফোল্ডার, তাহলে ফোল্ডারে ক্লিক করলেই দেখেন আমাদের এই নিউ ফোল্ডার একটা ইয়েলো কালারের একটা ফোল্ডার বাক্স চলে আসছে। এবং এই ফোল্ডারের নাম কি হবে আমি যেখানে টাইপ করে দিব, যার লাগবে ওইটাই আমাদের ফোল্ডারের নাম। তাহলে এই হচ্ছে নিউ ফোল্ডার তৈরি করার ওয়ে ডেস্কটপ সিস্টেমে। তাহলে এখানে কোনো ব্যাপার নাই, আমাকে জাস্ট ক্লিক করেই বানাই ফেলতেছি। বাট এই কাজটা যদি আমরা এইখানে করতে চাইতাম, এই আমাদের ডস মুডে, তাহলে আমার কি করতে হতো, এই ফোল্ডার তৈরি করার জন্য একটা কমান্ড লিখতে হতো। যেহেতু কমান্ড ছাড়া সে আসলে কোনো কাজই করে না, তাহলে তাকে আমাকে লিখতে হতো যে একটা ফোল্ডার বানাও। এখন কিভাবে লিখবো সেটা, তাহলে জন্য আমাকে লিখতে হবে, এখানে এই ডসের যে কমান্ড গুলো ছিল সেটা ছিল এরকম যে প্রথমে আমাকে লিখতে হবে এমডি। এখন এমডি দিয়ে কি বুঝাই, কেউ বলতে পারেন? এমডি দিয়ে আমরা আমাদের নামের শুরুতে এমডি দেখি, তাই না? সেই এমডি এবং এই এমডি ডিফারেন্ট। তাহলে এই এমডি দিয়ে আমরা এখানে বোঝাই মেক ডিরেক্টরি, এম ফর মেক আর ডি ফর ডিরেক্টরি। তাহলে ডিরেক্টরি মানেই তো ফোল্ডার, আমরা বলছিলাম ডিরেক্টরি ডিআইআর লেখা ছিল না, ডিরেক্টরি মানে ফোল্ডার, এটাকে সংক্ষেপে বলে ডি। আর এম হচ্ছে মেক, তাহলে এমডি হচ্ছে মেক ডিরেক্টরি। এরপর একটা স্পেস দিই, এরপর স্পেস দিয়ে আমরা বলি যে কি নামে তৈরি করব, নামটা বলতে হয়। ধরেন আমরা নাম বললাম, ধরেন আইএসইউ, তাহলে আইএসইউ নামে একটা ফোল্ডার বানাইতে চাই আমি, তাহলে এমডি স্পেস আইএসইউ, জাস্ট এটা বলে যদি এন্টার দেই, তাহলে দেখেন ফোল্ডার কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কিছু, বলেন তো? না স্যার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, বাট আমার কমান্ড দিয়েছি, বাট ফোল্ডার হয়েছে। দেখেন উপরের দিকে আমার যে ফোল্ডারের লিস্ট দেখা আছে, এখানে এই কোথাও আইএসইউ লেখা আছে, একটু খেয়াল করেন তো। এই যতগুলো নাম দেওয়া আছে, অ্যালগোরিদম, বাংলা সাপোর্ট, এরকম জায়গা, এখানে কি আইএসইউ কোথাও আছে? এই লিস্টে আইএসইউ আছে কোথাও? না স্যার। নাই। তার মানে আইএসইউটা ছিল না, আমি আইএসইউটা বানাইলাম। তাহলে এখন যদি আমি আবার লিস্টটাকে ওপেন করি, মানে আমি যে আবার, তাহলে যেহেতু কাজ করছি এখন আমাকে কি করতে হবে, আবার নতুন ভাবে ঢুকতে হবে। কারণ আগে তো আর ছিল না, আমি নতুন বানাইছি। আর প্রথমে যখন লিস্ট দেখছিলাম তখন তো ছিল না, এই জন্য নতুন যখন বানাইছি তখন আবার আমাকে লিস্টটা ওপেন করতে হবে। তাহলে আমি আবার লিখলাম ডিআইআর, ডিরেক্টরিটা নতুন ভাবে আমি এটাকে রিফ্রেশ করে ওপেন করলাম। দেখেন এখন কিন্তু এই লিস্টে আইএসইউ আমি দেখতে পাচ্ছি, এই যে আইএসইউ দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। কখন বানাইছি সেটাও বলা আছে, যে 2 তারিখ 6 মানে আমাদের যেই জুনের 2 তারিখে বানাইছি 11টা 1-এ। এই যে টাইম কখন বানাইছি, কোন সময় বানাইছি, এটা একটা ফোল্ডার, নাম হচ্ছে আইএসইউ, সব কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এইভাবে আমাকে কি করতে হতো, কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে হতো কমান্ড লিখে লিখে, যে তুমি কি করতে চাও, ফোল্ডার বানাইতে চাও, ফোল্ডার ডিলিট করতে চাও, ফোল্ডারের ভিতরে ফাইল বানাইতে চাও, সব কিছু তোমাকে কমান্ড লিখতে হবে। কমান্ড লিখলেই শুধুমাত্র কাজ করা যাবে। তাহলে এই মুডটাকে আমরা বলছিলাম ডস মুড বা গ্রাফিক্যাল মুড না, এখানে এটাকে বলি কমান্ড মুড। কমান্ড মুড, যে কমান্ড লিখে লিখে কাজ করা। ওকে, তাহলে আমরা আপাতত কমান্ড মুড থেকে বের হয়ে যাব। তাহলে আমি চাইলেই যে এখানে তাহলে লিখে দিই এক্সিট,
এক্সিট লিখে যদি এন্টার দিই তাহলে এখানে এই মোডটা থেকে আমি বের হয়ে গেছি। তার মানে কমান্ড মোডে আমরা দেখলাম যে কিভাবে কাজ করা যায়। আমরা দেখলাম যে অপারেটিং সিস্টেমের একটা মোড ছিল ডস মোড বা ডিক্স অপারেটিং সিস্টেম, যেখানে আমাকে সবকিছুই কমান্ড লিখে লিখে টাইপ করে করতে হতো। বাট উইন্ডোজ মোডে এই ধরনের প্রবলেম নেই, আমরা সবকিছুই আসলে দেখতে পারি, কি হচ্ছে না দেখা যায়। তাহলে দুইটার মধ্যে অবশ্যই আমাদের উইন্ডোজ মোডটা ইউজার ফ্রেন্ডলি, ইউজার খুব ইউজিলি এখানে ইউজ করতে পারে ডসের তুলনায়। যেহেতু সবকিছু মুখস্থ রাখতে হয়, এখানে মুখস্থ রাখার কোনো ব্যাপার নাই। তাহলে এখন একটা অপারেটিং সিস্টেম বা এই যে সিস্টেম সফটওয়্যার নিয়ে যে কথা বললাম, এটার কিছু ফাংশন বলা, যে কি কাজ, কেন ইউজ করি আসলে একটা কম্পিউটারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের আসলে কাজটা কি। তাহলে বলা আছে ফাংশন অফ অপারেটিং সিস্টেম। তাহলে কেন ইউজ করব, প্রথমেই বলা আছে দ্য ইউজার ইন্টারফেস, এক নাম্বার ফাংশন। ইউজার ইন্টারফেস মানে হচ্ছে ইউজারকে আমি একটা ইন্টারফেস দিচ্ছি বা রাস্তা দিচ্ছি, যে এই রাস্তা দিয়ে সে কি করতে পারে, কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারে। তাহলে এই অপারেটিং সিস্টেমের একটা একটা প্রধান কাজ হচ্ছে ইউজার ইন্টারফেস প্রোভাইড করা। তাহলে আমরা দুই ধরনের ইন্টারফেস দেখছি কিন্তু দেখেন, একটা দেখলাম কি ব্ল্যাক স্ক্রিনের একটা ইন্টারফেস দেখলাম, তাই না? এই কমান্ড প্রম্পট এটা একটা ইন্টারফেস। এটা একটা ইন্টারফেস যে এখানে এসে কি করতে পারে, কমান্ড লিখে লিখে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারে, এটা একটা ইন্টারফেস। আর একটা ইন্টারফেস কি ছিল, এই যে আমরা এই যে উইন্ডোজে যেটা দেখতে পাচ্ছি যে এরকম একটা ইন্টারফেস, এখানে আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে কাজ করতে পারি, ফোল্ডার তৈরি করতে পারি, ফাইল বানাইতে পারি। তো এটাও একটা ইন্টারফেস। তাহলে দুই ধরনের ইন্টারফেস কম্পিউটার আমাকে প্রোভাইড করে। একটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, আর একটা হচ্ছে কমান্ড ইন্টারফেস, যেটা আমরা এই ব্ল্যাক স্ক্রিনটাই কথা বলতেছিলাম। তাহলে একটা ইন্টারফেস প্রোভাইড করা হচ্ছে এই অপারেটিং সিস্টেমের একটা ফাংশন বা কাজ। তাহলে আমাকে একটা ইন্টারফেস দেয় যে তুমি এটার মাধ্যমে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করো। আইদার তুমি মাউস দিয়ে ক্লিক করে করে কমান্ড দাও, অথবা তুমি কি করো, জাস্ট টাইপ করে করে লেখো কি করতে চাও। তাহলে এটা কাজ এক নাম্বার। সেকেন্ড বলা আছে রানিং প্রোগ্রাম, ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম রান করতে হেল্প করে। ধরেন আমি আমার কম্পিউটারে গান শুনতে চাই, গান শোনার জন্য ফার্স্ট অফ অল কি হইতে হবে, আমার কম্পিউটারটা তাকে রান হইতে হবে, চালু হইতে হবে। তাহলে কম্পিউটার যদি আপনার চালু না করেন তাহলে কি গান শোনা যাবে? তা আগে তো আপনার কম্পিউটারটাকে চালু করতে হবে, দেন আপনি গান শুনতে পারবেন। তার মানে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে কম্পিউটারটাকে চালু করা, দেন আমি কি করতে পারি, ওটার ভিতরে ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার ইনস্টল করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার অ্যাড করতে পারি। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামগুলোকে রান করতে সে হেল্প করতেছে আপনাকে। তাহলে আপনার যদি অপারেটিং সিস্টেমই না থাকতো তাহলে কিন্তু আপনি ডিফারেন্ট প্রোগ্রামগুলো রান করতে পারতেন না। আপনার মোবাইলই অন হয় না, আপনি কি কল করতে পারবেন? পারবেন না। তো তার মানে আপনাকে আগে মোবাইলটা অন হইতে হবে, তার মানে অপারেটিং সিস্টেমটা আগে রান হইতে হবে, দেন ওটার উপরে আপনি কি করতে পারবেন, ডিফারেন্ট অ্যাপ্লিকেশনগুলো রান করতে পারবেন। তাহলে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো রান করাও তার একটা ফাংশন। ম্যানেজিং ফাইল, ম্যানেজিং ফাইল মানে হচ্ছে আমাদের কম্পিউটারে অনেক ধরনের ফাইল আমরা ইউজ করি, ফাইল বা ফোল্ডার, এইগুলোকে ম্যানেজ করাও অপারেটিং সিস্টেমের কাজ। যে কোন ফাইলটা কোথায় আছে, কোন লোকেশনে আছে, কোন ফোল্ডারের ভিতরে আছে, কোনটা ওপেন করব কিভাবে, জাস্ট এই এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা বা এগুলোকে অর্গানাইজ হতে রাখাও তার কাজ। তাহলে আমি যখন কোন একটা ফাইল সেভ করি, এটা কোথায় রাখতেছে, কোন ফরম্যাটে রাখতেছে, কিভাবে রাখতেছে, এগুলো কিন্তু আমরা নিজেরা ডিফাইন করি না। এটা ইন্টারনালি অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে যে এই ফাইলটা কিভাবে জমা হচ্ছে আসলে। কারণ আমি তো লিখতেছি আমার মতো করে ইংলিশে, বাট কম্পিউটার তো আর ইংলিশ বোঝে না, তাকে তো বাইনারি ফর্মে নিয়ে এটাকে জমা করতে হবে। তাহলে এই ম্যানেজ ফাইলগুলো তার কাজ, যে কোথায় কি ম্যানেজ করবে, কোথায় কি রাখবে, কিভাবে রাখবে, এগুলো তার একটা কাজ। ম্যানেজিং হার্ডওয়্যার, তাহলে আমাদের কম্পিউটারে যে ডিফারেন্ট ডিফারেন্ট হার্ডওয়্যার গুলো আছে, এইগুলোকে ম্যানেজ করাও তার কাজ। আপনি খেয়াল করছেন কিনা, আমরা যখন পেন ড্রাইভ ইউজ করি, একটা পেন ড্রাইভ যখন আমরা কম্পিউটারে ঢুকাই, সাথে সাথে একটা মেসেজ আসে না, পপ আপ মেসেজ, খেয়াল করছেন? মোবাইলের ক্ষেত্রেও আমরা যখন কি করি, মোবাইলটাকে যদি চার্জে দেই তখন একটা মেসেজ আসে না, যে চার্জার কানেক্টেড। জি স্যার। তার মানে কি, কিন্তু ডিটেক্ট করতে পারতেছে যে নতুন একটা কিছুর সাথে আমি কানেক্ট করছি। তার মানে সে আমাকে এই যে হার্ডওয়্যার গুলোকে ম্যানেজ করছে, যে কোথায় আমি নতুন একটা চার্জার অ্যাড করলাম, অথবা কোথায় আমরা একটা পেন ড্রাইভ অ্যাড করলাম, কোথায় আমি একটা প্রিন্টার লাগাইলাম, সবকিছু কিন্তু সে ডিটেক্ট করতে পারতেছে আমার অপারেটিং সিস্টেম। তার মানে সে কি করে, সবার সাথে কমিউনিকেশন করতেছে। তাহলে এই হার্ডওয়্যার গুলো ম্যানেজ করাও কিন্তু তার কাজ। সে যদি ডিটেক্টই করতে না পারতো তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারতাম না। তার মানে হার্ডওয়্যার গুলোকে ম্যানেজ করাও তার একটা ফাংশন বা কাজ। এরপরে ইউটিলিটি সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার বলতে বোঝাচ্ছে আমরা আমাদের কম্পিউটার বা মোবাইলে এমন কিছু সফটওয়্যার ইউজ করি যেগুলো আসলে আমাদের নিজেদের ওরকম ভাবে কাজে লাগে না, বাট ডিভাইসের জন্য ইউজফুল। আমরা কি অ্যান্টিভাইরাসের নাম শুনছি? অ্যান্টিভাইরাস, মোবাইলে বা কম্পিউটার আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নাম শুনছি না অনেকেই? জি স্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আমরা কি করি, আমাদের যদি ডিভাইসে কোনো রকম ভাইরাস ডিটেক্ট হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে ওটাকে স্ক্যান করি এবং ভাইরাসগুলোকে রিমুভ করি। অথবা আমরা আগে থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখতে পারি, যদি কোনো রকম ভাইরাস আসে তাতে সে ওটাকে প্রোটেক্ট করতে পারে। তাহলে এরকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার বলি আমরা।
এরকম আমাদের উইনজিপ সফটওয়্যার আছে, কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে কি করে বড় একটা ফাইলকে কম্প্রেস করে ছোট বানানো যায়, জিপ করা যায়। তাহলে এই যে সফটওয়্যার গুলো আছে, উইনজিপ, অ্যান্টিভাইরাস, স্ক্রিন সেভার, এই সফটওয়্যার গুলোকে আমরা বলি ইউটিলিটি সফটওয়্যার। তাহলে এইগুলোর কাজ হচ্ছে আমার ডিভাইসটাকে স্মুথলি রান করতে হেল্প করা। তাহলে আমার কম্পিউটারে যদি অনেক ভাইরাস থাকে, তার মানে দেখা যাবে যে আমার কিন্তু আসলে ঠিক মতো আমি কাজ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমার কি করতেছে, ওই প্রবলেম থেকে আমাকে সেভ করতেছে। তার মানে ইউটিলিটি সফটওয়্যারের কাজ হচ্ছে জাস্ট কম্পিউটারটাকে স্মুথলি রান করতে হেল্প করা। তাহলে এটাও তার একটা ফাংশন। তাহলে একটা অপারেটিং সিস্টেমের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের ভিতরে আমরা দেখলাম যে ইউজার ইন্টারফেস প্রোভাইড করে সেই ইউজারকে, যাতে ইউজার ওখানে কমিউনিকেট করতে পারে, ডিফারেন্ট প্রোগ্রামগুলো রান করতে হেল্প করে, ফাইলগুলোকে ম্যানেজ করতে হেল্প করে, ডিফারেন্ট টাইপ হার্ডওয়্যার ম্যানেজে হেল্প করে, এবং ইউটিলিটি সফটওয়্যারগুলোকেও সে হ্যান্ডেল করে। তাহলে ইউজার ইন্টারফেস ব্যাপারটা বলছিলাম যে দুই রকম ইন্টারফেস আছে, আমরা দেখে ফেলছি দুইটা ইন্টারফেসের চেহারা। তো দুই রকম ইন্টারফেস আছে আমাদের অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারে। একটা নাম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কোনটা ছিল, এই যে ব্ল্যাক স্ক্রিনটাই, এটাকে আমরা বলি কমান্ড লাইন ইন্টারফেস। যেহেতু এখানে কমান্ড লিখে লিখে কাজ করা যায়, এই জন্য এটার নাম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। অথবা সংক্ষেপে বলতে পারি সিএলআই, যেহেতু কমান্ডের প্রথম অক্ষর সি, লাইনের প্রথম অক্ষর এল এবং ইন্টারফেসের প্রথম অক্ষর আই, তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলি সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস। আর সেকেন্ড যে ইন্টারফেসটা, এটাকে বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা এই যে এটা দেখতে পাচ্ছি, যেটা উইন্ডোজ সিস্টেমে যেটা আমরা ইউজ করি, এটাকে বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার কেন বলতেছি, যে এখানে আমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছি। গ্রাফিক্স মানেই তো ছবি, এটা আমরা একটা ছবি দেখতে পাই। স্ক্রিন যখন ওপেন হয়, মোবাইলে কি আছে, যখন ওপেন আছে স্ক্রিন দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন। এখানে ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু ইমেজ আছে, ওইখানে কিছু আইকন দেখতে পাচ্ছি, কিছু ফাইল দেখতে পাচ্ছি, তার মানে একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছি আমি। ওই গ্রাফিক্স এর থ্রুতে আমি কমিউনিকেশন করতেছি। তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা আসলে একটা গ্রাফিক্স বা ছবি দেখতে পাই, কিছু আইকন দেখতে পাই, মাউস পয়েন্টার দেখতে পাই, যেগুলো দিয়ে খুব ইজিলি কমিউনিকেশন করা যায়। আর কমান্ড লাইন ইন্টারফেস আমরা কিছুই দেখতে পাই না, আমাকে শুধু কমান্ড লিখে লিখে কাজ করতে হয়, জাস্ট এটা। এখন কমান্ড লাইন ইন্টারফেস যেটা আমরা বলতেছিলাম, এটা কারা ইউজ করে, কোন কোন অপারেটিং সিস্টেম এটা ইউজ করে, তার মধ্যে একটা দেখলাম ডস ইউজ করে, ডস। এই যে আমরা ডস, এটার নামই আমরা যেটা দেখলাম, এটার নামই ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম। তাহলে ডস ইউজ করে কমান্ড লাইন, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে, ইউনিক্স, এরাও ইউজ করে কমান্ড লাইন। তাহলে দুইটা অপারেটিং সিস্টেমের নাম জানলাম, একটা হচ্ছে ডস আর একটা হচ্ছে ইউনিক্স। ওরা ইউজ করে এই কমান্ড লাইন সিস্টেম। তাহলে কমান্ড লাইনে কি হচ্ছে, আপনাকে কমান্ড টাইপ করে করে কাজ করতে হয়। তার মানে এখানে আপনাকে মানে অতটা ফ্লেক্সিবল না। আমি চাইলেই একজন নতুন ইউজার কম্পিউটার ইউজ করতে পারবো না যদি আমি কমান্ড গুলো না জানি। তাহলে কমান্ড না জানলে আমার কম্পিউটার সাথে কোনো কাজ নাই, কারণ আমি তো কমান্ড না দিলে সে কাজ করবে না। তাহলে এখানে অবশ্যই আপনাকে কমান্ড গুলো জানতে হবে, দেন কম্পিউটারের সাথে ওই কমান্ড দিয়ে দিয়ে তাকে কমিউনিকেট করাইতে হবে। আর সেকেন্ড টাইপ অফ যে ইন্টারফেস ছিল, এটার নাম ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাকে সংক্ষেপে আমরা গুই বলি, জিইউআই, গুই। জিইউআই মানে জি ফর গ্রাফিক্যাল, ইউ ফর ইউজার, আর আই ফর ইন্টারফেস, মানে যেখানে একটা গ্রাফিক্যাল মুড আমরা দেখতে পাই। তাহলে বলা আছে মোস্ট মডার্ন অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, ম্যাকিনটস, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের লিনাক্স, ওরা কোনটা সাপোর্ট করে, এই গুই সাপোর্ট করে, জিইউআই। যেহেতু এখানে আমরা গ্রাফিক্যাল মোড দেখতে পাচ্ছি, এখানে কি বলছে, এ জিইউআই লেটস ইউ কন্ট্রোল দ্য সিস্টেম বাই ইউজিং এ মাউস। তার মানে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এখানে একটা মাউস পাই আমি। তাহলে মাউস পাওয়ার ফলে কি হচ্ছে, আমরা ক্লিক করতে পারতেছি গ্রাফিক্যাল অবজেক্টে, আমরা ক্লিক করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ ফোল্ডার থাকে, ফাইল থাকে, আইকন থাকে, ওইখানে আমরা মাউসটা নিয়ে জাস্ট ক্লিক করে করে কাজ করতে পারতেছি। তার মানে এটা একটা বড় বেনিফিট আসলে গ্রাফিক্যাল ইউজারের ক্ষেত্রে, যেটা কমান্ড মোডে ছিল না। কমান্ড মোডে তো এরকম মাউস থাকলে তো আমাদের সুবিধা হতো, বাট মাউস না, ওখানে সবকিছু টাইপ টাইপ করতে হয়। তাহলে মডার্ন অপারেটিং সিস্টেম গুলো ইউজ করে হচ্ছে গুই মুড বা জিইউআই, আর আগের যে ওল্ডার অপারেটিং সিস্টেম তারা ইউজ করতো আসলে আমাদের কমান্ড মুডটা। এখন সেকেন্ড টাইপ যেটা বলছিলাম ফাংশন, তা হচ্ছে রানিং প্রোগ্রাম, যে প্রোগ্রাম রান করতে হেল্প করে। এখন প্রোগ্রাম রান করতে হেল্প করে, তো আমরা বুঝলাম যে ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম গুলো আমরা কম্পিউটারে খুব ইজিলি রান করতে পারি। এখন কম্পিউটার আরেকটা বেনিফিট এখানে বলা আছে, মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। মাল্টি মানেই বলতে হয় মাল্টিপল, তাই না? মাল্টি বলতে বোঝাচ্ছে কথা, মানেই তো হচ্ছে মাল্টিপল, মানে একের বেশি, আর টাস্ক মানে কাজ। তাহলে মাল্টিপল টাস্ক যদি করার ক্যাপাবিলিটি কারোর থাকে, তাকে আমরা বলি মাল্টিটাস্কিং। তাহলে একটা কম্পিউটার আসলে কিন্তু মাল্টিটাস্কিং ডিভাইস, তাই না? একটা কম্পিউটারকে আমরা বলতে পারি মাল্টিটাস্কিং ডিভাইস। কেন? যে একটা কম্পিউটার দিয়ে আমরা এট এ টাইম অনেকগুলো কাজ করতে পারি। এরকম কি করছেন কিনা কেউ, যে আপনার গান শোনার সাথে সাথে টাইপ করতেছেন, করছেন এরকম কেউ? আপনি একটা গান ওপেন করছেন, শুনতেছেন, সাথে সাথে অন্য কোনো কাজ করতেছেন, করছেন কিনা এরকম কেউ কম্পিউটার বা ডিভাইসে? জি স্যার। জি স্যার।
তার মানে আমরা মাল্টিপল কাজ একসাথে করতে পারি। তাহলে কম্পিউটারে এমন একটা ফ্যাসিলিটি যেখানে আমরা কি করতে পারি, অনেকগুলো কাজ একসাথে করতে পারি। যে ইন্টারনেটে ব্রাউজ করতেছি, এই সময় আমি হয়তো অন্য কাজও করতেছি, মাঝে মাঝে ইন্টারনেট ওপেন করে একটু কাজ করতেছি, আবার অন্য কাজ করতেছি। তাহলে মাল্টিটাস্কিং ইজ আ ক্যাপাবিলিটি অফ রানিং মাল্টিপল প্রসেসেস সিমালটেনিয়াসলি, মানে একই সাথে যখন অনেকগুলো প্রসেসকে আমরা রান করতেছি, ওই ফ্যাসিলিটিকে আমরা বলছি মাল্টিটাস্কিং। আর মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম লেট ইউ রান মাল্টিপল প্রোগ্রাম এট দ্য সেম টাইম। তার মানে যে অপারেটিং সিস্টেমগুলো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, ওরা কি করতেছে, আমাকে এট এ টাইমে অনেকগুলা প্রোগ্রাম রান করতে হেল্প করতেছে। তার মানে এই যে আমরা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ একটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। উইন্ডোজে আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি, অনেকগুলো ফাইল ওপেন করতে পারি। একইভাবে ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স, তাহলে এগুলো সবই হচ্ছে মাল্টিটাস্কিং। বাট এই কিছুক্ষণ আগে যে ডস দেখলাম, ডস, এই ডসটা কি মাল্টিটাস্কিং বলেন তো? এটা কি মাল্টিটাস্কিং? ডসে কি আমরা একসাথে মাল্টিপল কাজ করতে পারি? না স্যার। কারণ একসাথে আমরা একটা কমান্ডই লিখবো, এখানে যেই কমান্ডটা লিখবো ওই কাজটাই হবে, ওই কমান্ড শেষ হলে আরেকটা কমান্ড লিখবো, আরেকটা কাজ হবে। তার মানে হচ্ছে আমরা একসাথে কিন্তু একের বেশি কাজ করতে পারতেছি না। তাহলে এটাকে বলে সিঙ্গেল টাস্কিং, মানে একটা কাজই করা যায় এট এ টাইম। তাহলে এটা হচ্ছিল সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম, যেখানে একটার বেশি কাজ একসাথে করা যাবে না। আর উইন্ডোজ হচ্ছে একটা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম, যেখানে আমরা কি করতে পারছি, এট এ টাইমে অনেকগুলো কাজ করতে পারছি। জাস্ট এটাই মাল্টি টাস্কিং এর জাস্ট ফিচার। এই যে বলা আছে যে যে ইউ ক্যান ডু সেভারাল টাস্ক অ্যাট ওয়ান টাইম, সাচ অ্যাজ প্রিন্টিং এ ডকুমেন্ট হোয়াইল ডাউনলোডিং এ ফাইল ফ্রম দ্য ইন্টারনেট। তাহলে ইন্টারনেট থেকে যখন একটা ফাইল ডাউনলোড করেন, ওই সেম টাইমে আমরা কোনো একটা ফাইল প্রিন্ট করতে পারি, কোনো একটা ফাইল রিড করতে পারি, কোনো একটা মুভি দেখতে পারি। তাহলে অনেকগুলো কাজ একসাথে করা যায়, এই জন্য এগুলোকে মাল্টিটাস্কিং বলতেছি আমরা। নেক্সট আমাদের যেই টপিকটা আছে, এটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তাহলে আমরা বলছিলাম যে ইউটিলিটি সফটওয়্যার মানে ছিল যেগুলা আমার কম্পিউটারটাকে স্মুথলি রান করতে হেল্প করে। যে বলা আছে, দেখেন, ইউটিলিটি ইজ আ প্রোগ্রাম, প্রোগ্রাম মানে তো সফটওয়্যার, আমরা আগেই বলছিলাম। এই ইউটিলিটি ইজ এ প্রোগ্রাম দ্যাট পারফর্ম এ টাস্ক দ্যাট ইজ নট টিপিক্যালি হ্যান্ডেল বাই দ্য অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমের এগুলো মেইন কাজ না, বা সে কি করতেছে, আমাকে কম্পিউটারটাকে ফাংশনাল রাখার জন্য বা এনহান্স করার জন্য, পারফরমেন্স বাড়ানোর জন্য তার এই সফটওয়্যারগুলোকে সে ইউজ করতেছে। তাহলে এগুলো তার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মেইন কাজ না, বাট কম্পিউটারটাকে সে কি করতেছে, স্মুথলি কাজ করার জন্য এগুলো সে ইউজ করতেছে। কি কি হতে পারে? যে ফাইল ডিফ্র্যাগমেন্টেশন, আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের কম্পিউটার একটু স্লো হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে ফাইল ডিফ্র্যাগমেন্টেশন নামে একটা ইউটিলিটি সফটওয়্যার আছে, ওটা ইউজ করে আমরা কি করতে পারি, ফাইলগুলোকে অর্গানাইজ করতে পারি। ফলে আমাদের স্পিডটা আগের থেকে একটু বেটার পাই আমরা। একইভাবে ডেটা কম্প্রেশন, ধরেন অনেক ফাইল আমি রাখছি আমার কম্পিউটারের হার্ড ডিস্কের সাইজ দেখা যাচ্ছে যে আহ, অনেক মিনিমাম হয়ে গেছে, তো অনেক ফাইল আমি স্টোর করছি, সেক্ষেত্রে আমি কম্প্রেস করে রাখতে পারি, ছোট করে রাখতে পারি ফাইলগুলোকে, জিপ করে রাখতে পারি। ফলে কি হবে, আমার জায়গা সেভ হবে। ব্যাকআপ, তাহলে আমরা মাঝে মধ্যেই কি করি, কোনো জিনিসগুলো আমরা ব্যাকআপ রাখি। যেমন আমার কোনো ফাইল আমি যদি গুগল ড্রাইভে ব্যাকআপ রাখি, ফলে কি হচ্ছে, আমার স্টোরেজ কিছুটা সেভ হচ্ছে। এই জিনিসগুলো যদি ব্যাকআপ আছে, আমি ওটা হার্ড ডিস্ক থেকে রিমুভ করতে পারি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যেগুলো দিয়ে আমরা ভাইরাস রিমুভ করতে পারি। তাহলে এই সফটওয়্যার বা এই টাইপের সফটওয়্যারগুলোকে আমরা বলছি ইউটিলিটি সফটওয়্যার, যেগুলোর কাজ হচ্ছে আমার কম্পিউটারের পারফরমেন্সটাকে ইনক্রিজ করা। স্ক্রিন সেভার, আমরা মোবাইলেও মাঝে মধ্যে স্ক্রিন সেভার দেখি, যে একটা সার্টেন টাইম পর মোবাইলের স্ক্রিনে হয়তো আপনি একটা ঘড়ি দেখতে পান অথবা ডিফারেন্ট জিনিস দেখতে পান। ফলে কি হচ্ছে, আমার টোটাল স্ক্রিন যদি অলওয়েজ ওপেন থাকে, তাহলে কি হয়, স্ক্রিনটা বার্ন আউট হয়। যে একটা ডিভাইস, ধরুন এই যে আমি আমার মনিটরটা এখন দেখতে পাচ্ছেন, তো এখন ওপেন আছে, মানে প্রত্যেকটা পিক্সেলের ভিতরে লাইট আসতেছে, ফলেই তো আপনি দেখতে পাচ্ছেন। এখন এরকম যদি ঘন্টার পর ঘন্টা আমি শুধু ওপেনই রাখি মনিটরটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটার এই যে পিক্সেল গুলো ক্ষতিগ্রস্ত হয়, বার্ন আউট হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন অনেক সময় দেখেন আমরা কম্পিউটার ওপেন আছে বাট আমি ইউজ করতেছি না, কিছুক্ষণ পরে কি হয়, কম্পিউটার অটোমেটিক কিন্তু ব্ল্যাক হয়ে যায়, তাই না? অথবা অন্য কিছু ঘড়ির টাইম চলে আসে বা কিছু চলে আসে। ওই জিনিসটাকে আমরা বলি স্ক্রিন সেভার বলি, যে স্ক্রিনটাকে সেভ করতেছে। কেননা যখন স্ক্রিনটা ওপেন আছে, পুরো স্ক্রিনটা, তাহলে সবগুলা পিক্সেল কিন্তু এখন বার্ন হচ্ছে, সবগুলো পিক্সেল বার্ন হচ্ছে। বাট যদি আমি এটা ব্ল্যাক করে যাই, কম্পিউটার ওপেন থাকবে বাট স্ক্রিনটা ব্ল্যাক থাকবে, তার মানে কি হবে, ওই পিক্সেলগুলো তখন আর লাইট হচ্ছে না, ফলে কি ওই বার্ন হচ্ছে না। তাহলে আমার স্ক্রিনটাকে সেভ করতেছে ওই রেসপেক্টে, ওই জন্য স্ক্রিন সেভার বলে ওটাকে। তাহলে এইগুলোই ছিল আমাদের অপারেটিং সিস্টেমের ডিফারেন্ট টাইপ অফ ফাংশনালিটি। এরপরে আমরা সেকেন্ড টাইপ অফ যে সফটওয়্যার কথা বলছিলাম, যে প্রথমেই বলছিলাম যে সফটওয়্যারের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম। সেকেন্ড টাইপ অফ সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে আমরা মোবাইলের ভাষায় অ্যাপস বলি, সংক্ষেপে অ্যাপস। তাহলে অ্যাপস বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসলে সিমিলার টার্ম। তাহলে এগুলোর কাজ কি আসলে? তাহলে এগুলোর কাজ হচ্ছে, দেখেন, সফটওয়্যার হুইচ হেল্পস দ্য ইউজার টু ডু সাম স্পেসিফিক টাস্ক। তার মানে ইউজারকে তার স্পেসিফিক নিড ফুলফিল করার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ হয়। স্পেসিফিক নিড মানে কি? এখন আপনি একজন ইউজার, আপনার নিড এবং আরেকজন ইউজার, আরেকজনের নিড তো সেম না।
আপনি হয়তো গান শুনতে পছন্দ করেন, বা দ্বিতীয় জন যে আছে যার কথা বললাম, সে গান শুনেই না কোনোদিন মোবাইল ইউজ করে। তার মানে কি, আপনার নিড যেহেতু গান শোনা, তার মানে আপনার কি লাগে, গান শোনার জন্য প্লেয়ার ইনস্টল করা লাগে। যে গান শোনে না তার জন্য তো প্লেয়ার দরকার নাই। যে ইন্টারনেট কখনো ব্রাউজ করে না তার জন্য তো ব্রাউজার সফটওয়্যার ইনস্টল করা দরকার নাই। তার মানে স্পেসিফিক নিড মানে হচ্ছে ইউজার কোন ধরনের কাজ করতে পছন্দ করে, তাকে ওই টাইপের সফটওয়্যার গুলো ইনস্টল করে নিতে হয়। তাহলে এইগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এটা ডিপেন্ড করে কার উপর, ইউজারের উপরে, যে ইউজার আসলে কোন কাজ করবে ওই রিলেটেড সফটওয়্যার গুলো তাকে ইউজ করতে হবে। যে যে ধরনের কাজ করবে না তার জন্য ওই সফটওয়্যার গুলো নেসেসারি না, লাগবে না। তার মানে দেখবেন আমাদের মোবাইলে আমি যদি একটু দেখি, দেখবেন যে এক একজনের মোবাইলে এক এক ধরনের সফটওয়্যার আছে। কেন? এটা তার কাজের উপর বেস করে, সে কোন ধরনের কাজ করে ওই টাইপের সফটওয়্যার গুলো সে ইনস্টল করছে। আরেকজন যদি অন্য টাইপের কাজ করে তাহলে অন্য টাইপ সফটওয়্যার ইউজ করতেছে। তার মানে স্পেসিফিক নিড ফুলফিল করার জন্য যে সফটওয়্যার গুলো হেল্প করে আমাকে, ওগুলোই আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এটা ইউজার টু ইউজার ভেরি করতে পারে, সবার জন্য একই রকম হবে না। তাহলে কমন কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম এখানে দেওয়া আছে, যেগুলো হয়তো আমরা অলমোস্ট কম্পিউটারে সবাই ইউজ করি। একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে যেগুলো দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ অফ টাইপিং রিলেটেড কাজ করা যায়। টাইপিং এর কাজ করার জন্য আমরা নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি। তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা দিয়ে আমরা আসলে টাইপিং এর কাজ করতে পারি, টেক্সট ফরম্যাটিং অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সট রাইটিং এর কথা বলেন। একইভাবে স্প্রেডশিট নামে একটা সফটওয়্যার আছে, স্প্রেডশিট, যেটাকে আমরা ডিফারেন্ট এবং ক্যালকুলেশনের জন্য ইউজ করি, যেটাকে মাইক্রোসফট এক্সেল একটা সফটওয়্যার বলতে পারি এই টাইপের। তাহলে মাইক্রোসফট এক্সেল অথবা গুগলের ক্ষেত্রে বলি গুগল শিট। তাহলে এগুলো কিন্তু আসলে স্প্রেডশিট টাইপের সফটওয়্যার, যেখানে ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশন করা যায়। একইভাবে ডেটাবেস সফটওয়্যারের ভিতরে মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, এসকিউএল সার্ভার, এগুলোর কথা বলতে পারি, যেগুলো দিয়ে আমরা ডিফারেন্ট টাইপ অফ ডেটা স্টোর করতে পারি। প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করি, অথবা গুগলের ক্ষেত্রে স্লাইড ইউজ করি। তাহলে এগুলোকে আমরা বলতে পারি যেগুলোও কিন্তু আমাকে স্পেসিফিক যে স্লাইড প্রেজেন্টেশন বা স্লাইড মেকিং এর জন্য ইউজ হয়। একইভাবে গ্রাফিক্স সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে আমরা ডিফারেন্ট টাইপ অফ গ্রাফিক্স ডিজাইন করি, ফটোশপ হতে পারে, পেইন্ট হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তাহলে এটা হলো আসলে ডিপেন্ড করবে যে ইউজার আসলে কোন টাইপের কাজ করবে, তাকে ওই টাইপের সফটওয়্যার গুলো ইউজ করে তার কাজটা করতে হবে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা দেখলাম যে আমাদের দুই টাইপের সফটওয়্যার, একটা ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা ছিল সিস্টেম সফটওয়্যার। এর বাইরেও আমরা আরেকটা ক্যাটাগরির কথা চিন্তা করতে পারি, যেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা খুব ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলছি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবার লেভেল আছে, হাই লেভেল আছে, লো লেভেল আছে। তাহলে আমরা আসলে এখানে বলতেছি হাই লেভেল নিয়ে। তাহলে লো লেভেল কি জিনিস? তাহলে আমরা জানি যে কম্পিউটার যেহেতু বাইনারি নাম্বার নিয়ে কাজ করে, আর বাইনারি নাম্বারই মানে হচ্ছে 0 এবং 1। এখন এই 0 1 দিয়ে যখন কম্পিউটারকে কোনো কমান্ড দিব, সেই কমান্ডটাকে বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মানে যেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, মেশিনের ভাষা। তাহলে মেশিনের ভাষা কি? 0 এবং 1। তাহলে ওই 0 1 দিয়েই যখন মেশিনকে আমরা কোনো কমান্ড দিব, ওই ল্যাঙ্গুয়েজটাকে বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে মেশিনের ভাষায় মেশিনকে কমান্ড দেওয়া। তবে অ্যাজ এ হিউম্যান আমার পক্ষে কিন্তু মেশিনের ভাষায় কমান্ড দেওয়াটা ডিফিকাল্ট, কারণ আমরা তো আসলে মেশিনের ভাষা বুঝি না। আমি তো আমার ভাষা বুঝি, তাই না? হিউম্যানের ভাষা বুঝি। তার মানে আমাকে যদি 0 1 0 1 দিয়ে কম্পিউটারকে কমান্ড দিতে বলা হয়, দেখা যাবে যে সেটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। তাহলে এই কারণে কি হয়েছে, সায়েন্টিস্ট যারা ছিল তারা কি করছে, ডিফারেন্ট টাইপ অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছে, যেগুলো দিয়ে আসলে আমি আমার ভাষায় কমান্ড লিখবো, বা সেটাকে সে কি করবে, ট্রান্সলেট করে, সেটাকে সে ট্রান্সলেট করে মেশিনের ভাষায় মেশিনকে বোঝাবে। তার মানে আমার কিন্তু পেইন নাই এখানে, আমি আমার মতো করে কমান্ড লিখতেছি। অবশ্যই সিনট্যাক্স ফলো করতে হবে, এমনি ইচ্ছা মতো লিখলে তো আর হবে না। আপনি যদি ইংলিশে কিছু লিখতে চান, একটা প্যারাগ্রাফ লিখতে চান, তাহলে সেক্ষেত্রে ইংলিশে গ্রামার রুলস মানতে হবে না আপনার? নাকি ইচ্ছা মতো যা খুশি লিখবো তাতেই হবে? তাহলে গ্রামার যে রুলস আছে সেটা আমাকে মানতে হবে। তাহলে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গ্রামার বা রুলস আছে, এটাকে বলে সিনটেক্স। তাহলে ওই সিনটেক্স মেনে যখন আমি কোনো একটা কোড লিখবো, তখন ওই কোডটাকে কম্পিউটারে কি হবে, সে তাকে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মেশিনকে বোঝাবে যে তোমাকে এইটা বলা হয়েছে। দেন মেশিন ওই মোতাবেক সে আমাকে একটা আউটপুট বা রেজাল্ট দিবে। তাহলে যেই ল্যাঙ্গুয়েজে আমরা আসলে হিউম্যানের মতো করে ইংলিশে কোড লিখতে পারি, তাহলে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। এটা মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে ডিফারেন্ট। মেশিন ল্যাঙ্গুয়েজ বলা মানে যেখানে আমাকে একেবারে বাইনারিতেই কোড লিখতে হবে, যেটাকে বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কি হতে পারে? একটা নাম আছে প্যাসকেল, সি, সি++, ভিজুয়াল সি, সি#, জাভা, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমরা হয়তো পাইথনের নাম শুনছি, পিএসপির নাম শুনছি আমরা। তো এই সবই আসলে কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো দিয়ে আমাকে কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করতে পারি, কম্পিউটারকে কিছু বলতে পারি, ইনস্ট্রাকশন দিতে পারি। তাহলে আমাকে যদি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে হয়, তো এরকম একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করেই কম্পিউটারের সাথে আমাকে কমিউনিকেট করতে হবে। তাহলে আমরা হয়তো দেখবো যে কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কম্পিউটারের সাথে কমিউনিকেট করা যায় প্রোগ্রামিং এর ক্লাসে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কম্পিউটার সফটওয়্যার লেকচারের কন্টেন্ট, যে আমরা কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে জানার চেষ্টা করলাম।